ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে নিউক্লিয়ার সাইট সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়েছে। আর এরপরেই ইরান থেকে একের পর এক বিস্ফোরক খবর আমাদের সামনে আসছে। একটু আগে যে খবর এসছে তা নিঃসন্দেহে ইরানের কাছে অন্তত ভবিষ্যতে যে একটা বিপদ ঘনিয়ে আসছে তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। যেখানে ইরানের সুপ্রিম লিডার খামেনি, সেই খামেনিকে নাকি একটি সিক্রেট বাংকারে লুকিয়ে ফেলতে বাধ্য হয়েছে ইরানের আর্মি। এমনকি এতটাই সিক্রেসি মেনটেন করা হয়েছে যে আর্মির উচ্চপদস্থ অনেক কর্তারাই নাকি বর্তমানে ইরানের সুপ্রিম লিডারের লোকেশন জানে না। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, এই মুহূর্তে খামেনি তার তিনজন উত্তরসূরির নাম ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ খামেনি বুঝতে পারছেন যে কোনো মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার হাতে তিনি বন্দী হতে পারেন, কিংবা আমেরিকার টার্গেটে তিনি পড়ে মৃত্যুবরণ করতে পারেন, এবং তার জন্যই আগে আগে তিনজন উত্তরসূরির নাম নাকি ইরানের অ্যাসেম্বলিকে তিনি অলরেডি পাঠিয়ে দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, সেই তিন নামের মধ্যে তার নিজের ছেলের নাম নেই। অর্থাৎ ইরানে বড় সড়ো কিছু পালাবদলের ইঙ্গিত আসছে। ইসরায়েল এবং আমেরিকা দিনের পর দিন ইরানে যেভাবে রেজিম চেঞ্জ করতে চাইছিল, এবার কি সেই রেজিম চেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে ইরান? এক ঝাঁক প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে ঘোরাফেরা করছে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো খামেনির বাংকারে লুকিয়ে পড়ার বিষয়টি। আজকে কি জানা যাচ্ছে, টাইমস অফ ইন্ডিয়া এই বিষয়ে খবর করেছে, যেখানে বলা হচ্ছে এই যে মিসাইল স্ট্রাইক করা হয়েছে, এই যে ব্লাস্টার বোম ফেলা হয়েছে নিউক্লিয়ার সাইটে, ফোর্দোর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে আমেরিকার আক্রমণে। এরপরে খামেনিকে নাকি একটি বাংকারে সেফ প্যাসেজে আত্মগোপন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একটি সিকিওর আন্ডারগ্রাউন্ড বাংকারকে বেছে নেওয়া হয়েছে। একদম ফোর্দো স্টাইলেই এমন একটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে যেটি মাটি থেকে প্রায় 100 মিটার নিচে। ফোর্দোর মেকানিজমটা কিন্তু ঠিক একই রকম ভাবে ছিল। আমি বারবার যেটা আপনাদের বলার চেষ্টা করছি, এই ফোর্দো নিউক্লিয়ার সাইট অন্য সবকটা নিউক্লিয়ার সাইটের থেকে আলাদা কেন? কারণ এটি পাহাড়ের তলায়, কোম শহরে পাহাড়ের তলায় মাটির নিচে প্রায় 90 মিটার নিচে কিন্তু অবস্থিত ছিল, এবং এর জন্য কিন্তু এই ফোর্দো নিউক্লিয়ার সাইটের উপর B2 স্টেলথ ফাইটার জেট সরাসরি 13,000 কেজি ওয়েটের একটি বিমান, মানে একটি বোম কিন্তু ফেলে। ফলে এই রকম সেম ভাবে সিক্রেট একটি গুহায় এই মুহূর্তে খামেনি আছেন, এবং সেখানে বলা হচ্ছে সম্পূর্ণভাবে কমিউনিকেশন সিস্টেম অফ করে দেওয়া হয়েছে খামেনির সঙ্গে। কারণটা কি? কারণটি হলো, ইসরায়েলের বর্তমানে যে সায়েন্টিফিক মেকানিজম, যে কমিউনিকেশন সিস্টেমকে তারা যেভাবে র্যাডারের আওতায় নিয়ে আসে, যেভাবে পুরো বিষয়টি হ্যাক করতে পারে, তা কিন্তু ইরানের সুপ্রিম লিডারের কাছে ভয়ের কারণ। সেখানে বলা হচ্ছে লেভিজিয়ান বলে একটি শহর আছে ইরানে, যা তেহরান থেকে কিছুটা দূরে। এই লেভিজিয়ান শহরের একটি বাংকারে লুকিয়ে ফেলা হয়েছে খামেনিকে। এমনকি এই লেভিজিয়ান শহরের এই গোপন আস্তানার সঙ্গে কমিউনিকেশন সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি রিপোর্ট বলছে এই মুহূর্তে একজন সিঙ্গেল ট্রাস্টেড মানুষ কুরিয়ার হিসাবে কাজ করছে খামেনির সঙ্গে সরকারের। মানে ধরুন, আপনি ফোনে কোনো নির্দেশ দিচ্ছেন না, আপনি সরকার বা ইরানের যে আর্মি তার সঙ্গে কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে বজায় রাখছেন? একজন মিডিল ম্যানকে দ্বারা, যিনি অত্যন্ত বিশ্বস্ত একজন ব্যক্তি। এই সিঙ্গেল ট্রাস্টেড কমিউনিকেশন সিস্টেম এই মুহূর্তে খামেনির সঙ্গে ইরানের আর্মি এবং ইরানের বিভিন্ন গ্রুপের কিন্তু চলছে, এবং তারা খামেনির নির্দেশ ছাড়া তো কিছু করতে পারবে না। ফলে এই নির্দেশটা এখনো সিঙ্গেল ট্রাস্টেড কুরিয়ার পার্সোনালিটির দ্বারা কিন্তু বজায় রাখা সম্ভব হয়েছে, যদিও মনে করা হচ্ছে ইসরায়েল নাকি খামেনির গোপন আস্তানা জেনে গেছে, এবং সেই সিঙ্গেল ট্রাস্টেড ব্যক্তিটিও কিন্তু ইসরায়েলের র্যাডারে চলে এসেছেন। মোসাদ অলরেডি ইরানে একাধিক কর্মকাণ্ড করছে। ইসরায়েলের যে নেটওয়ার্ক, ইসরায়েলের যে স্পাই এজেন্সি, তা এতটাই শক্তিশালী যে তারা কিন্তু যেরকম ইনফরমেশন কালেক্ট করে তা বিশ্বের অন্য অনেক এজেন্সি পারে না। আপনাদের হয়তো মনে আছে, ঠিক 3 থেকে 4 মাস আগে হিজবুল্লাহ চিফ কোথায় লুকিয়েছিল? এই রকম একটি পাহাড়ের গুহায় লুকিয়েছিল, বাংকারে লুকিয়েছিলেন। ফলে মাটি থেকে ওটাও কিন্তু নিচে ছিল। মনে করা হচ্ছে এমন একজন তৃতীয় ব্যক্তি স্পাই হিসাবে কাজ করেছে, যে সেই গোপন আস্তানার হদিশটি ইসরায়েল অবধি পৌঁছে যায়, এবং তারপর সেই বাংকারে ভয়াবহ বোমা বিস্ফোরণ, এবং বাংকার বোমায় একদম হিজবুল্লাহ চিফকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে। সেদিন যেরকম অপারেশন চালানো হয়েছিল, খামেনির ক্ষেত্রেও কিন্তু ইসরায়েল একই রকম অপারেশন চালাতে চাইছে, তা অন্তত পরিষ্কার।
এখানে রিপোর্ট যেখানে উঠে এসছে সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে খামেনির সিকিউরিটির দায়িত্বে আছে ইরানের এলইটি আলট্রা সিক্রেট ইউনিট। এমনকি এই এলিট আলট্রা সিক্রেট ইউনিট কিন্তু ইরানিয়ান আর্মি কিংবা ইরানিয়ান আইআরজিসিকেও মানে জবাবদিহি করতে বাধ্য হয়। অর্থাৎ এমন একটি সিক্রেট আলট্রা গ্রুপ যাদের কাছে সমস্ত ধরনের সিকিউরিটি উইপেন বর্তমান, এবং তারা নাকি এই মুহূর্তে খামেনির সিকিউরিটির দায়িত্বে। বিভিন্ন ক্ষেত্রে এটাও প্রকাশিত হয়েছে যে যেখানে উনি এই মুহূর্তে আছেন সেই জায়গাটিকে সম্পূর্ণভাবে সুরক্ষিত বলয়ে ঘিরে ফেলা হয়েছে। র্যাডার দ্বারা প্রতিনিয়ত এটাকে বিভিন্ন ক্ষেত্রে সার্ভেলেন্স করা হচ্ছে, এবং সব মিলিয়ে খামেনি যেন আক্রমণের মুখে অন্য জায়গায় দ্রুত গতিতে চলে যেতে পারেন সেই ব্যবস্থা কিন্তু ইরানের সরকারের পক্ষ থেকে করা হয়েছে। অথচ এই খামেনি কিন্তু দিনের পর দিন ইরান এবং ইরানে বসে ইসরায়েলের বিপক্ষে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন। এটাই একটা খারাপ লাগার বিষয়, যে সকল মৌলবাদী নেতারা আন্তর্জাতিক স্তরে রাজত্ব করার চেষ্টা করেন তাদের প্রাণ বাঁচানোর জন্য সেই দেশ কিন্তু উঠে পড়ে লেগে যায়। অথচ এই সকল মৌলবাদী নেতার সিদ্ধান্তে একটা দেশের সাধারণ মানুষ কিন্তু বলি হন, একটা দেশের বলির পাঠা হন সেই সকল সাধারণ মানুষ। যাই হোক, আজকে আবেগতাড়িত কথাবার্তা বলে লাভ নেই, আসল ইনফরমেশনে ফিরি। সেখানে বলা হচ্ছে খামেনি যে সকল বার্তাগুলো দেন, মানে এতদিন যে বার্তাগুলো দিয়েছেন আপনারা জানেন, 1 ঘন্টা আগেও খামেনির একটি বার্তা এসছে যেখানে তিনি বলেছেন আমেরিকা যতটা ক্ষতি করেছে ইরানে তার থেকে অনেক বেশি ক্ষতি নাকি ইরান করবে আমেরিকার। এরপরে একাধিক জায়গায় জল্পনা শুরু হয়ে গেছে কোথাও না কোথাও খামেনির এই বার্তার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসবে। কিন্তু খামেনির এই সকল কমিউনিকেশন ভিডিওসগুলো এখন বলা হচ্ছে প্রি রেকর্ডেড, অর্থাৎ নতুন করে রেকর্ড করা হয়নি, তাই সেগুলো আগে রেকর্ড করা হয়েছিল। এখন নাকি ইরান এগুলোকে জনসাধারণ উদ্দেশ্যে স্প্রেড আউট করছে, অর্থাৎ সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে খামেনি এখন ঠিকঠাক আছেন, খামেনির বার্তা সাধারণ মানুষকে চাঙ্গা করছে, উজ্জীবিত করছে। কিন্তু আসলে টাইমস অফ ইন্ডিয়ার মতো বড় বড় পত্রিকা রিপোর্ট করছে খামেনি অসহায়ভাবে একটি বাংকারে লুকিয়ে আছেন। আমি ঠিক এটাই বোঝানোর চেষ্টা করছিলাম এই সকল সুপ্রিম লিডার কিংবা যে কোনো দেশের নেতা, দেখবেন কোনো যুদ্ধে তাদের কিন্তু প্রাণহানি বা প্রাণ সংশয়ে তারা ভোগেন না, তাদের একটা সিদ্ধান্তের পর একটা দেশ কিন্তু ছারখার হয়ে যায়। আপনি বাংলাদেশকে দেখুন, মোহাম্মদ ইউনূস যেভাবে স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন একের পর এক বাংলাদেশে বসে, এতে কিন্তু সব থেকে বেশি বিপদে পড়ছেন বাংলাদেশের সাধারণ মানুষ। এই মোহাম্মদ ইউনূস কালকে থাকবেন না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু থেকে যাবেন। যেভাবে এদেরকে ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে, যেভাবে ধর্মের আধারে মৌলবাদী চিন্তাধারা বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই রেকটিফিকেশন হতে কিন্তু এদের কয়েক শতাব্দী হয়তো লেগে যাবে। আলটিমেটলি দেশ কিন্তু বিপদে পড়বে। দেখুন, বিপদের সময় ইরানের পাশে পাকিস্তানও দাঁড়ালো না। এমন কোন ইসলামিক রাষ্ট্র নেই যারা ইরানকে কিন্তু অস্ত্র দিয়ে এই মুহূর্তে সাহায্য করছেন, শুধু নয় বলছেন আমরা তোমাদের জন্য যুদ্ধে যাব এবং আমেরিকার বিপক্ষে যুদ্ধ করব। একটা দেশও কিন্তু এই মুহূর্তে ইরানের পাশে এসে দাঁড়িয়ে প্রকাশ্যে আমেরিকার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেনি। অথচ এরা কিন্তু পিছন থেকে বসে এমন কিছু কথাবার্তা বলে যার ফলে কিন্তু ইরানও আজকে এই জায়গায় এসে পড়লো। অন্তত পাকিস্তান তো সকলের আগে সর্বশেষ একটা উদাহরণ হিসেবে আপনারা ভাবতেই পারেন। যে তথ্য প্রকাশিত হচ্ছে সেখানে বলা হচ্ছে ইসরায়েল এর আগে যেভাবে আমেরিকার সাহায্য নিয়ে কাসিম সুলেমানিকে হত্যা করেছিল, ঠিক সেভাবে খামেনিকেও তারা শেষ করতে চায়, যদিও ডোনাল্ড ট্রাম্প এখনো গ্রিন সিগন্যাল দেননি। অর্থাৎ ইসরায়েল তাদের লোকেশন জানে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর পুরো বিষয়টা কিন্তু এখনো ঝুলে আছে। ফলে যে কোনো মুহূর্তে কোনো কঠিন সিদ্ধান্ত কিন্তু ইসরায়েল নিতে পারে। পাশাপাশি ইরানের এই মুহূর্তে টপ মোস্ট নিউক্লিয়ার সায়েন্টিস্টকেও কিন্তু হত্যা করেছে ইসরায়েল। ফলে ইরানের কিন্তু এক একটা সৌধ চোখের সামনে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ইরান পাল্টা কিন্তু ইসরায়েলকে দিচ্ছে, এটা বাস্তব। ইরানের কাছে যেরকম অস্ত্র আছে তা এই মুহূর্তে ইসরায়েলের কাছেও হয়তো নেই, কিন্তু আমার বক্তব্য হলো যেভাবে যুদ্ধ তারা ইসরায়েলের বিপক্ষে করছে তার পাল্টা যদি আমেরিকা ইরানের উপর দিতে শুরু করে, তাহলে কি এই যুদ্ধ কোনো অবস্থায় শেষ হতে পারে না তো। একটা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধকে ইনভাইট করছে ইরান, সেটাই ভাবলে একটা খারাপ লাগছে। পাশাপাশি এই মুহূর্তে খামেনি নাকি একটি রিটেন ইনস্ট্রাকশন দিয়েছে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টকে। দেখুন, ইরান এই মুহূর্তে ইসলামিক এক রাষ্ট্র, তাদের যদি কনস্টিটিউশনাল স্ট্রাকচারটা দেখবেন সকলের উপরে সুপ্রিম লিডার, তারপরে আছে প্রেসিডেন্ট এবং তারপরে আছেন অ্যাসেম্বলি। এই অ্যাসেম্বলি কাউন্সিলকে একটি নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম লিডারের পক্ষ থেকে এবং রিটেন ইনস্ট্রাকশন দিয়ে 3 জনের নাম তিনি নমিনেট করেছেন। যদি কোনো অবস্থায় খামেনির খারাপ কিছু হয়ে যায়,
তাহলে এই সুপ্রিম লিডারের 3 জনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে পারবেন অ্যাসেম্বলি কাউন্সিলের লোকেরা, যারা মানে পরবর্তী আয়াতুল্লাহ যারা ঘোষণা করতে পারে। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, খামেনি যাদের নাম সিলেক্ট করেছে তাদের মধ্যে তার ছেলে মোস্তাফা খামেনি, তার নাম কিন্তু নেই। কিন্তু অনেকেই মনে করছিলেন খামেনির পরবর্তী সময় মোস্তাফা খামেনি হবেন ইরানের পরবর্তী আয়াতুল্লাহ অর্থাৎ সুপ্রিম লিডার। কিন্তু খামেনি যে নাম চুজ করেছেন তাতে একটা জিনিস পরিষ্কার, খামেনি হয়তো নিজেও চাইছেন বর্তমান সময় এই বংশ পরম্পরায় এই ইসলামিক সুপ্রিম লিডার হওয়ার যে প্রবণতা তা এবার শেষ হোক, অন্য কেউ সুপ্রিম লিডারশিপে দায়িত্ব নিক। অন্তত বংশ পরম্পরায় যে পরিবারতন্ত্রের অভিযোগ খামেনির বিপক্ষে বারবার ইরানে উঠেছে তা হয়তো অবসান করতে খামেনি নিজেও এখন চাইছেন। আরো ইন্টারেস্টিংলি এই মুহূর্তে খবর যেগুলো উঠে আসে তা হলো খামেনির পরবর্তী সময়ে ইরানে পাওয়ার স্ট্রাগল শুরু হতে পারে। কে ক্ষমতায় আসবে সে নিয়ে কিন্তু একাধিক গ্রুপ অলরেডি তৈরি হয়েছে। খামেনির যে নেফিউ ভাইপো নিজে এই বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে মন্তব্য করেছেন, খামেনি বিরোধী কথাবার্তা বলেছেন। একাধিক রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়তে পারে এবং সব মিলিয়ে ইরানের অবস্থা এতটাই খারাপ জায়গায় যেতে পারে যে এই যে যুদ্ধ, সেই যুদ্ধ তো থামবেই না, উল্টে এমন একটা ভয়াবহ বিপদ ইরান পড়তে পারে যা কিন্তু এই খামেনির অন্তর্ধানের পরেই আরো বেশি করে হতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন। সব মিলিয়ে ইরান কিভাবে এই সমস্যা সমাধান করবে তা ইরানের কাছেও কিন্তু এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।